নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি 26/9/2022 মর্নিং শিফটে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তাতে আসা জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলি আলোচনা করব। সাথেই জেনারেল সায়েন্সের যে নিউমেরিক্যালসগুলো ছিল সেগুলো সলভ করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে সালফার থেকে সালফাইড আয়ন গঠিত হয় ড্যাশের কারণে। উত্তর হলো বিজারণ। বিজারণের কারণে সালফার থেকে সালফাইড আয়ন গঠিত হয়। পরের প্রশ্নে যাব। এইবারে দেখো, বলেছে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে, জটিল কার্বোহাইড্রেটকে গ্লুকোজে এবং স্নেহ পদার্থকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করতে যে উৎসেচক ব্যবহৃত হয় তা থাকে ক্ষুদ্রান্ত রসে। ঠিক আছে, নেক্সট। এবারে বলেছে নিম্নলিখিত শব্দবন্ধগুলির মধ্যে কোনটি দেশের একাধিক স্তরের সরকারের অস্তিত্বকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করে? তো উত্তর হলো মৈত্রীতন্ত্র বা ফেডারালিজম। পরের প্রশ্নে যাব। দেখো, সায়েন্সের আরও একটি প্রশ্ন বলেছে 100 সেমি ব্যাসার্ধের একটি অবতল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যের দূরত্বটি হলো। 100 সেমি অ্যান্সার হবে। কেন? কারণ এখানে অবতল দর্পণ বলেছে। তো আমি যদি এই অবতল দর্পণ এঁকেছি, ঠিক আছে, তো এটা একটা অবতল দর্পণ। তো এখন আমি যদি এখানে একটা বিন্দু দেই, এটা তোমার কি সি। সি মানে কি? সি মানে হলো বক্রতা কেন্দ্র, মানে সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এবার এইখান থেকে আমি যদি একটা দাগ টানি, এবার এই দর্পণের সাথে যেখানে আমার ছেদ করলো সেটা হলো পি, সেটা হলো পি বিন্দু, পোল, অর্থাৎ মেরু, দর্পণের মেরু। তো এই যে সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হলো ব্যাসার্ধ। কিভাবে? আমরা যদি এই যে দর্পণটা আছে এটাকে যদি পুরোটা সার্কেল করে দেই তাহলে এইটাই হয়ে যাবে কিন্তু কেন্দ্র হয়ে যাবে। এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের কেন্দ্রই হয়ে যাবে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, বা সেন্টার অফ কার্ভেচার। বুঝতে পেরেছো? তো এইটা ব্যাসার্ধের সমানই হলো, অর্থাৎ 100 সেমি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো, বলেছে একটি পরিবাহীর ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট গ্রাফের আকৃতি হলো ড্যাশ। উত্তর হলো রৈখিক বা লিনিয়ার। নেক্সট, এটা রিজনিং এর কোশ্চেন রয়েছে। এবার দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। বলেছে কোন বছরে ইসরো EOS-04 INS-2TD ইন্সপায়ার স্যাট-1 উপগ্রহ উৎক্ষেপণ করেছিল? উত্তর হলো 2022। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের মধ্যে ইসরো থেকে কোশ্চেন প্রত্যেক বছর থাকেই, তো এই বছরও থাকবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাব। এইবারে দেখো, জাইলেম অর্থাৎ বায়োলজির কোশ্চেন বলেছে জাইলেমের নিম্নলিখিতগুলির মধ্যে কোন উপাদান জল পরিবহনে ক্রিয়াশীল থাকে না? উত্তর হলো জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার জল পরিবহনে ক্রিয়াশীল থাকে না। তো যেগুলো ক্রিয়াশীল থাকে সেগুলো কি কি? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ট্রাকাইটস আর জাইলেম বাহিকা। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো, এটা ইকোনমিক্সের কোশ্চেন বলেছে বার্ষিক আর্থিক বিবৃতির সাথে উপস্থাপিত নিম্নলিখিত কোন বিলগুলি বার্ষিক আর্থিক বিবৃতির সাথে উপস্থাপিত নিম্নলিখিত কোন বিলগুলি ভারতীয় বাজেটে প্রস্তাবিত কর আরোপ, বিলোপ, মকুব, পরিবর্তন বা নিয়ন্ত্রণের বিবরণ প্রদান করে? উত্তর হলো অর্থ বিল বা ফিনান্স বিল। পরবর্তী প্রশ্নে যাব। বলেছে একটি তড়িৎ বহনকারী পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের মাত্রা ড্যাশ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়? তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। তড়িৎ প্রবাহ বাড়লে পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের মাত্রাও বাড়ে। ঠিক আছে, পরের প্রশ্নে যাব। এটা রিজনিং এর কোশ্চেন। রিজনিং এবং ম্যাথের যে কোশ্চেনগুলো আছে না সেগুলো আমি আলাদা অন্য ভিডিওতে সমাধান করে দেব, ঠিক আছে। এইবারে দেখো, বলেছে যে যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তা হলো ড্যাশ। উত্তর হলো বৈদ্যুতিক ডায়নামো। বৈদ্যুতিক ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এবার
এই দেখো যে শক্তির রূপান্তর, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবছরের জন্য। এবারে দেখো বলেছে ন্যায় পঞ্চায়েতের প্রধান কে? উত্তর হলো সরপঞ্চ। সরপঞ্চ হলো ন্যায় পঞ্চায়েতের প্রধান। পরের প্রশ্নে যাব, এটা রিজনিং এর কোশ্চেন। দেখো এই যে আর একটা জিকের কোশ্চেন, জিওগ্রাফি থেকে এসছে, বলেছে 3.28 মিলিয়ন কিমি স্কয়ার আয়তনের ভারত বিশ্বের স্থলভাগের 2.4% এবং বিশ্বের ড্যাশ বৃহত্তম দেশ হিসাবে পরিচিত। উত্তর হবে সপ্তম। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। এবারে দেখো বলেছে নিচে উল্লেখ্য ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি যীশু খ্রিস্টের জন্মের সাথে সম্পর্কিত? উত্তর হলো বেথেলহেম, ঠিক আছে, এটা হলো যীশু খ্রিস্টের জন্মস্থান। পরের প্রশ্নে যাব। আচ্ছা, এবারে বলেছে যে নিচের কোন কার্বন যৌগ জৈব গ্যাস এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? উত্তর হলো মিথেন। মিথেন জৈব গ্যাস এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, আর মিথেনের সংকেত হলো CH4, ঠিক আছে, CH4 হলো মিথেনের সংকেত। পরের প্রশ্নে যাব। এইবারে বলেছে যে রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের আধিক্যকে ড্যাশ বলা হয়? উত্তর হলো রাজস্ব ঘাটতি। রাজস্ব প্রাপ্তি মানে রাজস্ব আদায়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে সেটা হলো রাজস্ব ঘাটতি। নেক্সট কোশ্চেনে যাব। জুম আউট হয়ে গেল, দাঁড়াও জুম করে নেই। পরের প্রশ্নে যাব এবারে, এটা রিজনিং এর কোশ্চেন রয়েছে। এবারে দেখো এটা ম্যাথের কোশ্চেন না, এটা হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। বলেছে 2022 সালে জুলাই অনুযায়ী আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট প্রাপক কে? উত্তর হলো ঝুলন গোস্বামী। নেক্সট, এবারে বলেছে যে প্রদত্ত বিক্রিয়ায় কোন পদার্থটি অদ্রবণীয়? তো বিক্রিয়া হচ্ছে কার কার মধ্যে? বিক্রিয়া তোমার দেখো পটাশিয়াম ব্রোমাইডের সাথে তোমার বেরিয়াম আয়োডাইডের বিক্রিয়া হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এবং বেরিয়াম ব্রোমাইড। তো এখানে অদ্রবণীয় কোনটা? বেরিয়াম ব্রোমাইড, ঠিক আছে। পরের প্রশ্নে যাব। আচ্ছা, এইবারে দেখো বলেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কর্তৃক ধ্রুপদী ভাষার মর্যাদাপ্রাপ্ত প্রথম ভারতীয় ভাষা কোনটি? তামিল। ধ্রুপদী ভাষার মর্যাদাপ্রাপ্ত প্রথম ভারতীয় ভাষা তামিল, ঠিক আছে। নেক্সট, এইবারে দেখো বলেছে ড্যাশ হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট? উত্তর হলো প্লাস্টার অফ প্যারিস। তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এটা তোমার HW থাকলো, ঠিক আছে। এইবারে দেখো ফিজিক্সের নিউমেরিক্যাল রয়েছে, বলেছে 3 সেমি উচ্চতার একটি বস্তুকে ফোকাস দৈর্ঘ্য f এর একটি উত্তল লেন্সের সম্মুখে 1.5f দূরত্বে স্থাপন করা হয়, বিবর্ধন হবে। তো ম্যাগনিফিকেশন বার করতে দিয়েছে। তো দেখো উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা বলেছে 3 সেমি, অর্থাৎ বস্তুর উচ্চতা লিখে নেই আমরা যেগুলো যেগুলো বলেছে। তো বস্তুর উচ্চতা আমরা কি দ্বারা ডিনোট করি? h দ্বারা। তো বস্তুর উচ্চতা কত? 3 সেমি, ঠিক আছে। আর ফোকাস দৈর্ঘ্য বলেছে f। তো ফোকাস দৈর্ঘ্য এটা কত হবে? f বলেছে, আর এটাকে আমরা f দ্বারাই ডিনোট করি। তো ফোকাস দৈর্ঘ্য হলো f, ঠিক আছে। আর উত্তল লেন্সের সম্মুখে 1.5f দূরত্বে স্থাপন করা হচ্ছে, তাহলে বস্তুর দূরত্ব কত হবে? বস্তুর দূরত্ব হয়ে যাবে ইউ সমান সমান কি হবে? -1.5f, ঠিক আছে। মাইনাস কেন? কারণ বস্তুকে আমরা কি রাখি? পোলের বাদিকে, তাই না? অর্থাৎ সেই জন্য মাইনাস হবে। বাদিকে গেলে কি হয়? মাইনাস হয়, আর ডান দিকে গেলে কি হয়? প্লাস হয়, ঠিক আছে। 1.5f হলো বস্তুর দূরত্ব। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ভি এর মানটা বার করে নেব, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বার করে নেব। তো ভি বার করার জন্য আমরা কি করতে পারি? 1/v মাইনাস 1/u সমান সমান 1/f, এই ফর্মুলা ইউজ করতে পারি, লেন্সের এই ফর্মুলা। তো এটা যদি আমরা করি তাহলে 1/v মাইনাস 1/u আছে,
আর ইউর মান অলরেডি মাইনাসে আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস 1/1.5f হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাসের জন্য এই মাইনাসের সাথে কি, এই যে এই মাইনাস আর এই মাইনাস এই দুটো মিলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, তো প্লাস 1/5f হলো। এবারে এইটা সমান সমান 1/f। এখন এখান থেকে 1/v কত হবে, বা 1/v সমান সমান 1/f মাইনাস, এটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 1/1.5f। ঠিক আছে, তো এখন এটাকে আরো যদি সমাধান করি তাহলে কি হবে, এদের লসাগু কি হবে 1.5f। ঠিক আছে, 1.5f, f দিয়ে ভাগ করলে হবে 1.5, আর 1.5 দিয়ে ভাগ করলে 5f দিয়ে ভাগ করলে হবে 1। তো আমাদের 1.5 থেকে যদি 1 যায় তাহলে কত হয়, 0.5 হয়। আর নিচে কত, নিচে হলো 1.5f। তো দশমিক দশমিক উঠে যাবে, কারণ দুটোতেই এক সংখ্যার আগে দশমিক, 5 দিয়ে কাটলে 3 হলো, তো 1/3f হলো। ঠিক আছে, তো 1/v যদি 1/3f হয় তাহলে v কত হবে, v হয়ে যাবে 3f। তো এবার কালিটা চেঞ্জ করে দেখাই, তাহলে এখান থেকে v সমান সমান কত পেলাম, 3f পেলাম। ঠিক আছে, v কি, v হলো প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বা v, এটা হলো কত, 3f। এবারে আমাদের চেয়েছে কি বিবর্ধন, আর বিবর্ধন হলো ম্যাগনিফিকেশন, m সমান সমান হলো h ড্যাশ, মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, সমান সমান দিয়ে আমরা লিখতে পারি যে তোমার ভি বাই ইউ, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো এখানে ভি এর মান কত, ভি এর মান হলো তোমার 3f, আর ইউর মান কত, ইউ হলো মাইনাস 1.5f। তো এখানে এফ এফ কাটা যাবে, এবং এই 1.5 দিয়ে 3কে কাটলে কত হবে, 2 হবে, আর তাহলে মাইনাস 2 হলো। তো এখানে বিবর্ধন কত হলো, -2, অর্থাৎ আমাদের অ্যান্সার কি, 2, অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার মাইনাস যেহেতু বেরিয়েছে, মাইনাস বেরোনোর অর্থ হলো যে প্রতিবিম্বটি যে গঠিত হবে সেটা কি হবে, সেটা হবে সদ এবং অবশীর্ষ। ঠিক আছে, যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কি হবে, সেটা হয়ে যাবে সদ এবং অবশীর্ষ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সটে যাব। হ্যাঁ, এটা ম্যাথের কোশ্চেন। আচ্ছা, এই দেখো, এবারে দেখো বলেছে যে হিমালয় ন্যাশনাল পার্কের আলপাইন তৃণভূমিতে নিয়ন্ত্রিত ভেড়াচারণের কি প্রভাব ছিল। উত্তর হলো এটি পুরানো ঘাস অপসারণ করে এবং নতুন ঘাস গজাতে দেয়। পরের প্রশ্নে যাব। এবারে এইটা দেখো, বলেছে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম তখনই প্রয়োগ করা যেতে পারে যদি প্রয়োগকৃত চৌম্বক ক্ষেত্র পরিবাহীর গতির অভিমুখ এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ একে অপরের সাপেক্ষে পারস্পরিকভাবে ড্যাশতে থাকে। উত্তর হলো 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, তো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম পারস্পরিকভাবে 90 ডিগ্রিতে, দেখো আমার ড্রয়িং এর হাত খুবই খারাপ, তাও তোমাদের আমি একে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই এটা তোমার একটা আঙুল, এবার এখান থেকে এই বুড়ো আঙুল, ঠিক আছে, এই বুড়ো আঙুল এখান থেকে এই গেল, আর এই এখান থেকে আর একটা আঙুল ওই পাশ থেকে এসছে। ঠিক আছে, এবার এই এইটা তোমার একটা হাত। ঠিক আছে, এটা কি হাত, ডান হাত। এবার এই ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী কি হয়, এইখানে এই দিকে আমি যদি অ্যারো দেই তো এই দিকে হয়ে যায় চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। আর এই যে বুড়ো আঙুল বরাবর কি হয়, বুড়ো আঙুল বরাবর হয় তোমার পরিবাহীর গতির অভিমুখ। ঠিক আছে, অভিমুখ হয় পরিবাহীর, তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ হয় এইদিকে। আর এই আঙুলটা বরাবর কি হয়, তোমার এই আঙুল বরাবর হয় তড়িৎ প্রবাহ। তো এবার এই সোজাসুজি আমি যদি দাগটা বাড়িয়ে দেই তাহলে কি হয়, পরস্পর কি হয়, 90 ডিগ্রিতে থাকে, সেটাই এখানে বলেছে। ঠিক আছে, এবারে দেখো বলেছে যে অজৈব বিয়োজ্য বর্জ্যের
উৎস থেকে পৃথকীকরণ বলতে কি বোঝায়? উত্তর হলো গৃহস্থালির উচিত আবর্জনার মধ্যে থাকা অজৈববিয়োজ্য বস্তুগুলি থেকে জৈববিয়োজ্য বস্তুগুলিকে আলাদা করা। ঠিক আছে, নেক্সট। এটা তোমার নিউমেরিক্যালের কোশ্চেন, ফিজিক্সের। এটা রয়েছে তোমার দর্পণ থেকে, মিরর থেকে। দেখো বলেছে ব্রাজিলে একটি 10 মিটার আকৃতির স্ট্যালাকটাইট পাওয়া গেছে। যদি এই স্ট্যালাকটাইট একটি অবতল দর্পণ থেকে 20 মিটার দূরত্বে রাখা হয়, 30 মিটার আকৃতির একটি সৎ প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে দর্পণটির মুখ্য ফোকাস হবে ড্যাশ। দর্পণটির মুখ্য ফোকাস কত হবে? তো এখানে বলেছে যে স্ট্যালাকটাইট মানে যে বস্তুটি আছে সেটার উচ্চতা কত? অবতল দর্পণের তো 10 মিটার, সেটার উচ্চতা বলেছে 10 মিটার। 10 মিটার আকৃতির পাওয়া গেছে, অর্থাৎ আমাদের যে বস্তুর উচ্চতা অর্থাৎ এইচ হাইট সমান সমান কত? 10 মিটার হলো। আর বলেছে অবতল দর্পণ থেকে কত দূরে রাখা হয়েছে? 20 মিটার দূরে। তার মানে বস্তুর দূরত্ব বলে দিয়েছে। বস্তুর দূরত্ব অর্থাৎ ইউ সেটা কত? সেটা হলো 20 মিটার, তো -20 হবে। আর বলেছে 30 মিটার আকৃতির একটি সৎ প্রতিবিম্ব তৈরি হয়। সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার মানে প্রতিবিম্বটা কি হবে? প্রতিবিম্বটা উল্টো হবে। ঠিক আছে, তো সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো এবার সেটা কি হবে তাহলে? দেখো তোমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে অর্থাৎ বস্তুর না, প্রতিবিম্বের উচ্চতা হবে এটা, তাই না? প্রতিবিম্বের উচ্চতা। তো প্রতিবিম্বের উচ্চতাকে আমরা কি করি? এইচ ড্যাশ দ্বারা চিহ্নিত করি। এইচ ড্যাশ, এইচ ড্যাশ, এইচ ড্যাশ। ঠিক আছে, তো এইটা সমান সমান কত হবে? 30। এখন আমাদের এখান থেকে চেয়েছে যে দর্পণটির মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাস বের করার জন্য আমাদের ইউ আছে কিন্তু আমাদের ভি নেই, অর্থাৎ প্রতিবিম্বের যে দূরত্ব সেটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলেই আমরা সেখান থেকে দর্পণটির মুখ্য ফোকাস বের করতে পারবো। তো প্রতিবিম্বের দূরত্ব বা ভি যদি নির্ণয় করতে হয়, একটু আগেই আমরা দেখেছি যে ম্যাগনিফিকেশন থেকে আমরা সেটা করতে পারি। কিভাবে? আমরা জানি যে এম সমান সমান ভি বাই ইউ সমান সমান এইচ ড্যাশ বাই এইচ, তাই তো? এইচ ড্যাশ বাই এইচ। তাহলে এখানে ভি বার করব, তাহলে ভি সমান সমান কি হবে? এইচ ড্যাশের মান কত? 30। তো 30 গুণ ইউর মান কত? -20। আর এইচ এর মান কত? এইচ এর মান হলো 10। এই দেখো ইউটা ওপাশে নিয়ে গেলে কোন গুণ হয়ে যায় না, তাই আমি একবারে -20 গুণ করেছি এখানে উপরে। ঠিক আছে, তো 0 0 কাটবো, 30 দুগুণী 60 কত হলো? -60 হলো। তো ভি এর মান কত হলো? -60 হয়েছে। তো এখানে প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেছি। তো এখন আমরা ফোকাস হবে কি সেটা বের করতে পারবো। তো 1/f সমান সমান আমরা কি জানি? যখন দর্পণ হয় তখন ফর্মুলায় কি হয়? প্লাস হয়। 1/f সমান 1/v প্লাস 1/u সমান সমান 1/v। ভি এর মান কত? ভি এর মান হলো তোমার -60, তো 1/-60। আর এবার প্লাস 1/u, ইউর মান কত? -20, তো 1/-20। তো এখান থেকে আমাদের কি হয়ে যাবে? যেহেতু দুটোর আগেই মাইনাস রয়েছে তো মাইনাস চিহ্নই আসবে, আর দুটো কি করতে হবে? যোগ করতে হবে। তো 60 আর 20 লসাগু করলে কত হবে? 60 হবে। 60 দিয়ে ভাগ করলে 1, 20 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে 3 আর 1 4/60, তো -4/60। তো 4 দিয়ে কাটলে 4 15 60, অর্থাৎ কত হলো আমাদের? -15। এফ সমান সমান কত হলো? -15। তো ফোকাস কত হবে? -15 মিটার। ঠিক আছে, অপশন 4এরটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে যাচ্ছি। এটা রিজনিং এর কোশ্চেন। এবারে দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল। বলেছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ড্রাফট রেগুলেটরি নির্দেশিকা 2022 অনুসারে বিনোদন শিল্পে শিশুদের নিয়োগের জন্য প্রযোজকদের কোন জেলা কর্তৃপক্ষের কাছ থেকে শিশু অভিনেতাকে নিযুক্ত করার অনুমতি নিতে হবে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা, এটা ম্যাথের কোশ্চেন। এটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের বলেছে নিচের কোনটি একটি কোভিড-19 ওমিক্রন হাইব্রিড স্ট্রেন যা 2022 সালের এপ্রিলে শনাক্ত করা হয়েছিল? উত্তর হলো XE। নেক্সট কোশ্চেনে যাব। এবারে দেখো, প্রশ্নটিতে বলেছে যে বৈদ্যুতিক বর্তনীতে তাপ আকারে যে শক্তি হারিয়ে যায় তা হলো রোধের সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, বৈদ্যুতিক বর্তনীতে তাপ আকারে যে শক্তি হারায় সেটা রোধের সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, নেক্সট দেখো। এবারে বলেছে প্লাস্টার অফ প্যারিস ড্যাশ গরম করে প্রস্তুত করা হয়। 373 কেলভিন তাপমাত্রায় জিপসামকে গরম করে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয়। ঠিক আছে, এবারে দেখো বলেছে আমরা একটি উদ্ভিদে কোথায় একটি ভ্রূণমুকুল খুঁজে পেতে পারি? একটি বীজ মধ্যে, উদ্ভিদের বীজ মধ্যে ভ্রূণমুকুল খুঁজে পেতে পারি। ঠিক আছে, নেক্সটে যাব। এইবারে দেখো বলেছে দিল্লি দরবার ড্যাশ রাজা পঞ্চম জর্জের উত্তরাধিকার হিসেবে চিহ্নিত হয়েছিল এবং এই দরবারে রাজা ঘোষণা করেছিলেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে 1911 সালে। ঠিক আছে, 1911 সালে ঘোষণা হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। পরের প্রশ্নে যাব। এইবারে দেখো বলেছে যে নারী দিবস 2022 পালন করার জন্য রাষ্ট্রপুঞ্জের মূল ভাবনাটি ছিল জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমোরো। আচ্ছা, এবারে দেখো বলেছে গ্রীষ্মের ঋতুর শেষের দিকে প্রাক মৌসুমি বর্ষণ হলো সাধারণ একটি ঘটনা, বিশেষ করে কেরালা এবং কর্ণাটকে। এই বর্ষণগুলিকে ড্যাশ হিসাবে উল্লেখ করা হয়? ম্যাঙ্গো শাওয়ার হিসেবে উল্লেখ করা হয়। পরের প্রশ্নে যাব। এইবারে বলেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক কর্তৃক ভারতের প্রথম জাতীয় বিমান ক্রীড়া নীতি কোন বছরে প্রকাশিত হয়? 2022 সালে প্রকাশিত হয়। নেক্সট বলেছে কার্বন যৌগগুলি বিদ্যুতের কুপরিবাহী কেন? কারণ সেগুলি কোনো আয়ন গঠন করে না। ঠিক আছে, নেক্সটে যাব। বলেছে ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো জগজীবন রাম। জগজীবন রাম ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন। নেক্সট এইবারে দেখো বলেছে ডোবেরাইনার এর ত্রয়ী সূত্র অনুসারে নিচের কোন মৌলটিকে ক্যালসিয়াম এবং বেরিয়ামের মধ্যে স্থাপন করা যেতে পারে? তো উত্তর হলো স্ট্রন্টিয়াম। দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর এবং বেরিয়ামের যে পারমাণবিক ভর তাদের পারমাণবিক ভরের মাঝেই রয়েছে স্ট্রন্টিয়ামের পারমাণবিক ভর। তো এটা এই দুটো মৌলের মাঝে স্থাপন করা যেতে পারে। ঠিক আছে, এইবারে দেখো বলেছে ধর্মনিরপেক্ষ শব্দটি ড্যাশ সংশোধনী আইনে ভারতের সংবিধান প্রস্তাবনাতে যোগ করা হয়েছিল? উত্তর হলো 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল প্রস্তাবনায়। ঠিক আছে, পরের প্রশ্নে যাব। এইবারে দেখো একটা সায়েন্সের নিউমেরিক্যাল রয়েছে, বলেছে 6 সেমি উচ্চতার একটি সূচ -2.5D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সের সম্মুখে 20 সেমি দূরত্বে স্থাপন করা হয়। সূচের প্রতিবিম্বের উচ্চতা হবে। সূচের প্রতিবিম্বের উচ্চতা চেয়েছে। তো দেখো 6 সেমি উচ্চতার একটা সূচ, তো এখানে সূচের উচ্চতা বলে দিয়েছে এইচ কত, 6 সেমি বলেছে, আর কত দূরত্বে রাখা হয়েছে 20 সেমি, অর্থাৎ বস্তুর দূরত্ব কত 20 সেমি, তো বস্তুর দূরত্ব মাইনাসে হবে, তো -20। ঠিক আছে, -20 সেমি। এবার পাওয়ার কত বলে দিয়েছে? পাওয়ার বলেছে -2.5D। এখন আমরা জানি যে P সমান সমান হলো 1/f। তো P সমান সমান যদি 1/f হয় তাহলে আমরা কি বলতে পারি? F সমান সমান বলতে পারি, বা F সমান সমান এফটা ওপাশে চলে গেলে F সমান সমান কি হবে? 1/p। এখন P এর মানটা যদি বসাই তাহলে এটা 2.5 কিন্তু 1 মাইনাস 2.5। ঠিক আছে, এখন এইটা কিসে আছে? মিটারে আছে। মিটার থেকে আমরা কিসে নেব? সেমিতে নেব। তো মিটার থেকে সেমিতে নিতে গেলে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে কি হয়ে যাবে? -100/2.5। এটা কিসে চলে গেল? সেমিতে চলে গেল।
দশমিক উঠে গেল শূন্য, 25 দিয়ে 4 25 100 শূন্য, তো -40 সেমি হলো। -40 সেমি কি আমাদের এফ এর মান অর্থাৎ ফোকাল লেন্থের মান। তো আমরা এফ জানি, ইউ জানি, তাহলে আমরা ভি এর মানও বার করতে পারবো। এফ আর ইউ যদি জানি তাহলে ভি বের করা সহজ। তাহলে ভি কত হবে দেখো, আমরা জানি যে 1/v মাইনাস 1/u সমান সমান 1/f। তাহলে 1/v সমান সমান 1/f প্লাস 1/u। তাহলে 1/f, 1f এর মান কত -40, তাহলে মাইনাস হলে -1/40 হয়ে যাবে যেহেতু -40। আর ইউর মান কত -20, তাহলে -1/20 হয়ে যাবে। তো এবার এটা সমাধান করলে নিচে কত 40, 40 দিয়ে ভাগ করলে কত 1, তো 1 1 1 -1, আর 20 দিয়ে ভাগ করলে 2, তাহলে -2, তাহলে 2 আর 1 3, তো -3/40 হলো। ঠিক আছে, তো 1/v হলো -3/40, অর্থাৎ ভি এর মান কত হবে, ভি হয়ে যাবে তোমার 40/3 এবং নেগেটিভে হবে -40/3 হলো এটা ভি এর মান। বুঝতে পেরেছো? তো এখন আমাদের এবার আমরা এখান থেকে আমরা যে ম্যাগনিফিকেন্ট জানি, তো এম সমান সমান কি হয় আমরা জানি, এম সমান সমান তোমার এইচ ড্যাশ বাই এইচ, এইটা সমান সমানই আমার কি হয় ভি বাই ইউ। তো এখন চেয়েছে যেহেতু এইচ ড্যাশ, দেখো প্রতিবিম্বের উচ্চতা চেয়েছে না, প্রতিবিম্বের উচ্চতা হলো এইচ ড্যাশ, তো এইচ ড্যাশ কত হবে তোমরাই বলো। এইচ ড্যাশ সমান সমান আমাদের হয়ে যাবে যে ভি গুণ এইচ বাই ইউ, তাই না? ভি এর সাথে এই এইচটা উপরে চলে গেলে গুণ হয়ে যাবে ভি গুণ এইচ বাই ইউ। তাহলে মানগুলো বসাবো শুধু, ঠিক আছে? ভি এর মান কত, ভি এর মান হলো -40/3, 40/3 এর উপরে লিখলাম, আর গুণ ভি গুণ এইচ, এইচ এর মান কত, এইচ হলো 6, আর ইউর মান কত -20। তো এখানে এই মাইনাস মাইনাস কাটা চলে গেল, 20 দিয়ে আমরা এই 40কে কাটলে 2 হলো, 20 দুগুণি 40, 3 দিয়ে 6কে কাটলে 2 হলো, 3 দুগুণি 6, তাহলে 2 গুণ 2 থাকলো, 2 দুগুণি কত 4। তাহলে এইচ ড্যাশ অর্থাৎ সূচকের বা সূচের যে প্রতিবিম্বের উচ্চতা সেটা হলো কত 4 সেমি। অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সটে যাব। এইবার দেখো বলেছে 2014 সালে ভারত সরকারের কোন মন্ত্রক দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা ঘোষণা করে? উত্তর হলো গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। নেক্সট, এবারে বলেছে পশ্চিম উপকূলীয় সমভূমি হলো ড্যাশ উপকূলীয় সমভূমির উদাহরণ। নিমজ্জিত বা সাবমার্জড উপকূলীয় সমভূমির উদাহরণ হলো পশ্চিম উপকূলীয় সমভূমি। আচ্ছা নেক্সটে যাব, এটা তো তোমার মৌলিক সংখ্যা বলছে। আচ্ছা এই দেখো জাইলেম ফ্লোয়েম থেকে আরো একটা প্রশ্ন বলেছে, নিম্নলিখিত চিত্রগুলিতে নীল তীরগুলি জাইলেম ভেসেলের মধ্য দিয়ে পরিবহনকে উপস্থাপিত করে এবং লাল তীরগুলি ফ্লোয়েম ভেসেলের মধ্য দিয়ে পরিবহনকে উপস্থাপিত করে। কোন চিত্রটি উদ্ভিদের কাণ্ডে পরিবহনের সঠিক দিক নির্দেশ করে? তো নীলটা হলো জাইলেম আর লালটা হলো ফ্লোয়েম। তো এখানে আমাদের অ্যান্সার দেয়া আছে বি, কিন্তু এটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে? কারণ এখানে যে কটা চিত্র দেয়া আছে একটা চিত্র সঠিক দেয়া নেই। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে নীল যেটা জাইলেম আছে সেটা হবে উপরের দিকে, ঠিক আছে? যেটা নীল জাইলেম সেটা হবে উপরের দিকে, আর যেটা ফ্লোয়েম লাল সেটা হবে তোমার দুই দিকেই তীরচিহ্ন হবে, ঠিক আছে? জাইলেম কি করে, জল কি করে শিকড় থেকে টেনে উপরে নেয়, আর ফ্লোয়েম কি করে পাতায় তৈরি খাদ্য সারা শরীরে ছড়িয়ে দেয়। তাই ফ্লোয়েম হয়ে যাবে দুই দিকেই তীরচিহ্ন, নিচের দিকেও নেয় উপর দিকেও নেয়, দুই দিকেই, আর জাইলেম হবে শুধুমাত্র উপর দিকে। এইটা যেখানে থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এই চিত্রটা যদি থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা এবারে তো অঙ্কের প্রশ্ন। নেক্সট বলেছে সম্প্রতি ভারত সরকার মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে 21 করেছে, এই আইন মেনে কি লাভ? এটি কিশোর গর্ভধারণকে নিরুৎসাহিত করে। ঠিক আছে, নেক্সটে যাব। আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? উত্তর হলো একটি প্রসম পরমাণুতে
পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বা প্রোটন সংখ্যার সমান হয়, ঠিক আছে, প্রসম পরমাণুতে, ঠিক আছে। নেক্সট, এইবারে দেখো বলেছে নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন, টেস্ট টিউবে বি তে নীল রঙের অনুপস্থিতি সম্পর্কিত কোন উত্তরটি সঠিক, ঠিক আছে। তো দেখো এইখানে দেখো তোমাদের এটা বলে দিয়েছে নীল রং এখানে ছিল, এখানে নেই। এবার এইটা কি, ওয়াটার, জল, জল বলেছে। আর এইটা কি বলেছে, আয়োডিন সলিউশন বলেছে। আর তোমার বয়েলড রাইস, এবং সেটা কি হয়েছে, বয়েলড অ্যান্ড চিউড রাইস হয়েছে, ঠিক আছে। এটা বিতে কি রয়েছে, বয়েলড অ্যান্ড চিউড রাইস রয়েছে। এখন এইটা কেন হচ্ছে, এইটা হলো তোমার লালারসে থাকা যে স্যালিভারি অ্যামাইলেজ দ্বারা কি হচ্ছে, শ্বেতসারের পরিপাক হচ্ছে, বয়েলড যে রাইস ছিল সেটা কি হচ্ছে, পরিপাক হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট, আমরা জানি যে শর্করার পরিপাক কোথায় হয়, আমাদের মুখের লালা গ্রন্থিতে যে লালারস নির্গত হয় সেই লালারসের মাধ্যমে, তাই না। তো এবার দেখো বলেছে বিটিং দ্য রিট্রিট আনুষ্ঠানিকভাবে ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি নির্দেশ করে, উত্তর হলো প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি নির্দেশ করে বিটিং দ্য রিট্রিট। নেক্সট, এটা ম্যাথের কোশ্চেন, এটা রিজনিং। তো আমাদের এই শিফটটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। টেক কেয়ার। জয় হিন্দ।